আসসালামু আলাইকুম দর্শক, আমরা যে আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি। রাজা হারিয়েছেন রাজ্য, ব্যবসায়ী হারিয়েছেন জাহাজ, কৃষক হারিয়েছেন ফসল। এমন নজির বাংলার ইতিহাসে অনেক আছে, কিন্তু এমন সময় খুব কম এসেছে যখন একটি রাষ্ট্র নিজেই বুঝতে পারে তার রক্তক্ষরণ হয়েছে বছরের পর বছর, অথচ ক্ষতটা চোখে পড়েনি। বাংলাদেশের অর্থ পাচারের গল্পটা ঠিক তেমনই। এ যেন নিঃশব্দে ঘটে যাওয়া এক অর্থনৈতিক মহাপ্লাবন, যার পানি আজ এসে পৌঁছেছে রাষ্ট্রের দরজায়। একবার টাকা যদি দেশের সীমানা পেরিয়ে যায়, সেটি আর কেবল টাকা থাকে না, সেটি হয়ে যায় আইনের, কূটনীতির, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার এবং রাজনৈতিক শক্তির গোলক ধাঁধায় হারিয়ে যাওয়া সম্পদ। এই হারানো সম্পদ ফেরানোর চেষ্টা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের উচ্চ পর্যায়ের উদ্যোগ। আর এখন সেই দায় এসে পড়েছে বর্তমান সরকারের কাঁধে, কারণ বিষয়টি কোনো ব্যক্তির নয়, এটি রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এবং দেশের শ্বেতপত্র কমিটির তথ্য যখন সামনে আসে, তখন বোঝা গেল বিষয়টি দুর্নীতি নয়, এটি ছিল অর্থনৈতিক রক্তক্ষরণ। গত 10 বছরে প্রায় 6,830 কোটি ডলার অর্থ পাচার হয়েছে বাংলাদেশি টাকায়, যা 8.5 লাখ কোটি টাকা। হিসাবটা যদি সাধারণভাবে ধরা হয়, এই অর্থ দিয়ে অন্তত 25টি পদ্মা সেতু তৈরি করা যেত। অর্থাৎ আমরা শুধু টাকাই হারাইনি, আমরা হারিয়েছি সম্ভাবনা, কর্মসংস্থান, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও ভবিষ্যৎ। এই অর্থ কোথা থেকে এলো? উত্তরটা খুব জটিল। এটা আমাদেরই টাকা, আমাদের করের টাকা, আমাদের শ্রমের টাকা, আমাদের ভবিষ্যতের টাকা। কিন্তু সেই টাকা দেশের ভেতরে বিনিয়োগ না হয়ে চলে গেছে বিদেশের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, সেকেন্ড হোম কিংবা গোপন ব্যাংক অ্যাকাউন্টে, যেন কেউ নিজের ঘরের চালা খুলে অন্যের বাড়িতে ছাদ বানিয়ে দিয়েছে। এই পাচারের প্রধান পথ ছিল আমদানি রপ্তানির হিসাব জালিয়াতি, যাকে বলা হয় মিস ইনভয়েসিং। কাগজে কলমে পণ্যের দাম বাড়িয়ে বা কমিয়ে দেখানো হয়েছে, আর সেই ফাঁক দিয়েই টাকা সরে গেছে বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে। অর্থনীতির ভাষায় এটি প্রযুক্তিগত অপরাধ, কিন্তু বাস্তবে এটি ছিল অত্যন্ত সংগঠিত রাষ্ট্রীয় ব্যর্থতা। কারণ এমন কাজ একা কেউ করতে পারে না, এর জন্য লাগে ব্যাংক, আমলা, ব্যবসায়ী এবং রাজনৈতিক ছায়া। তবে সমস্যা হলো, বাংলাদেশের টাকা বিদেশে গেছে ভিসা ছাড়াই, কিন্তু ফেরার সময় তাকে পাসপোর্ট, ভিসা, সাক্ষী, আইনজীবী, আদালত সবকিছুর পরীক্ষায় বসতে হবে। এখানেই মূল বাস্তবতা। সাধারণ মানুষ ভাবছে টাকা চিহ্নিত হলেই বুঝি ফেরত আসবে, কিন্তু আন্তর্জাতিক আইনে কোনো দেশ সন্দেহের ভিত্তিতে $1ও ফেরত দেয় না। প্রথমে প্রমাণ করতে হয় টাকা বৈধভাবে অর্জিত, তারপর প্রমাণ করতে হয় সেটি পাচার হয়েছে, এরপর আদালতের নির্দেশ লাগে সম্পদ জব্দের জন্য, তারপর শুরু হয় ফেরত আনার আলোচনা। এই পুরো প্রক্রিয়া কখনো কখনো 5 থেকে 10 বছর পর্যন্ত সময় নেয়। সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এক সাক্ষাৎকারে বলেছেন, অতীতের দক্ষ লোকজন দিয়েই টাকা পাচার করা হয়েছে। অর্থাৎ যারা টাকা সরিয়েছে তারা আন্তর্জাতিক আইন, অফশোর কোম্পানি, ব্যাংকিং গোপনীয়তা সবকিছু বুঝেই কাজ করেছে। ফলে টাকা খুঁজে পাওয়া মানে শুধু অ্যাকাউন্ট খোঁজা নয়, এটি যেন গোয়েন্দা উপন্যাসের মতো এক একটি স্তর উন্মোচন করা। আজ বাংলাদেশ যে দেশগুলিকে পাচারের গন্তব্য হিসেবে চিহ্নিত করেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আরব আমিরাত, হংকং, এসব দেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং আইনি কাঠামো কঠোর। তারা সহযোগিতা করে, কিন্তু প্রমাণ ছাড়া নয়। তাই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি বা পারস্পরিক আইনি সহায়তা চুক্তি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। রাষ্ট্র আসলে এখানে একজন আইনজীবীর মতো আচরণ করছে। তাকে প্রতিটি দেশের আদালতে গিয়ে বলতে হচ্ছে, এই টাকা আমাদের নাগরিকদের কাছ থেকে অবৈধভাবে নেওয়া হয়েছে, দয়া করে এটি ফিরিয়ে দিন। এবং
প্রতিপক্ষের আইনজীবীরা চেষ্টা করছে প্রমাণকে দুর্বল করতে। অর্থাৎ এটি রাজনৈতিক বক্তৃতার যুদ্ধ নয়, এটি নথি ও প্রমাণের যুদ্ধ। বিশ্ব ইতিহাস বলছে এই যুদ্ধ অসম্ভব নয়। ফিলিপাইন তাদের সাবেক প্রেসিডেন্ট মার্কোসের পাচার করা সম্পদের বড় অংশ ফিরিয়ে এনেছে। নাইজেরিয়া বহু বছর পর আবাচা পরিবারের লুকানো $1 বিলিয়ন উদ্ধার করেছে। কিন্তু দুই দেশই একটি জিনিস শিখেছে, ধৈর্য ছাড়া এই যুদ্ধে জয় নেই। বাংলাদেশের ক্ষেত্রেও একই বাস্তবতা। আজ যারা প্রশ্ন করছে কেন এখনো টাকা ফেরত আসছে না, তারা হয়তো বোঝে না যে সম্পদ পুনরুদ্ধার কোনো রাজনৈতিক প্রকল্প নয়, এটি একটি দীর্ঘ আইনি ম্যারাথন। এর মধ্যে আরেকটি জটিলতা হলো ট্যাক্স হ্যাভেন। কিছু অঞ্চল আছে যেখানে কোম্পানির প্রকৃত মালিকের নাম গোপন রাখা হয়। পাচারকারীরা শেল কোম্পানির আড়ালে সম্পদ লুকিয়ে রাখে, ফলে টাকা এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে থাকে যেন তার কোনো নাগরিকত্বই নেই। এই অর্থের নাগরিকত্ব প্রমাণ করাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় কাজ। বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এটি গুরুত্বপূর্ণ সংকেত, কারণ অর্থ পাচার বন্ধ না করলে উদ্ধার অভিযান অর্থহীন হয়ে যাবে। একই সাথে 11টি যৌথ অনুসন্ধান দল গঠন, আন্তর্জাতিক তথ্য বিনিময় এবং আইনি পদক্ষেপ সবই দেখায় রাষ্ট্র এখন বুঝেছে সমস্যার গভীরতা। তবে সবচেয়ে বড় পরিবর্তন হতে হবে বিচারহীনতার সংস্কৃতিতে। অতীতে তদন্ত থেমে গেছে প্রভাবশালীদের চাপে। এই বাস্তবতা স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়, কারণ আন্তর্জাতিক আদালত প্রথমেই দেখে নিজ দেশে কি সত্যিই বিচার হচ্ছে। যদি না হয় তাহলে তারা সম্পদ ফেরত দিতে আগ্রহী হয় না। এখানে বিষয়টি কঠিন, কিন্তু অসম্ভব নয়। বরং বলা যায় কাজটি প্রযুক্তিগতভাবে সম্ভব, মানসিকভাবে কঠিন। কারণ জনগণ দ্রুত ফল চায়, কিন্তু আইন সময় চায়। বিশ্ব যখন যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ যদি অর্থ সংকটে পড়ে, তখন এই পাচার হওয়া অর্থের গুরুত্ব আরো বাড়বে। এটি শুধু অতীতের ক্ষতি নয়, এটি ভবিষ্যতের নিরাপত্তা তহবিল। পাচার করা টাকা আনার ক্ষেত্রে বাংলাদেশ এখন পরীক্ষার হলে বসে আছে। প্রশ্নপত্র কঠিন নয়, কিন্তু সময় দীর্ঘ। ভুল করলে নম্বর কাটা যাবে, আর তাড়াহুড়ো করলে পুরো উত্তরপত্র বাতিল হয়ে যাবে। রাষ্ট্রকে তাই 3টি জিনিস একসঙ্গে করতে হবে: ধৈর্য রাখতে হবে, দক্ষ মানুষ তৈরি করতে হবে, আর আন্তর্জাতিক সম্পর্ককে ব্যবহার করতে হবে বুদ্ধিমত্তার সাথে। কারণ টাকা ফেরত আসে তখনই যখন আইন, কূটনীতি এবং রাজনৈতিক সদিচ্ছা একই পথে হাঁটে। সবশেষে প্রশ্নটি অর্থনীতির নয়, নৈতিকতার। এই টাকা সরকার বা কোনো দলের নয়, এটি মানুষের। একজন শ্রমিকের ঘাম, একজন প্রবাসীর রেমিটেন্স, একজন করদাতার আয়, সব মিলেই তৈরি হয়েছিল এই সম্পদ। তাই এই লড়াই আসলে অর্থ ফেরানোর লড়াই নয়, এটি রাষ্ট্রের আত্মসম্মান পুনরুদ্ধারের লড়াই। বাংলাদেশ কি পারবে? ইতিহাস বলে পারবে, যদি তাড়াহুড়ো না করে। কারণ টাকা চুরি হতে সময় লাগে 1 মুহূর্ত, কিন্তু ন্যায় বিচার ফিরে আসতে সময় নেয় 1 যুগ। আর সেই যুগ পার করার ধৈর্যই এখন বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। ট্রাম্প বলছেন যুদ্ধ তার হাতে, নেতানিয়াহু চান যুদ্ধ দীর্ঘ হোক, আর পেন্টাগনে চলছে অদ্ভুত শুদ্ধি অভিযান। তাহলে কি সত্যিকারের নিয়ন্ত্রণ কার হাতে? এক যুদ্ধ, 2 নেতা, আর এক অদৃশ্য দড়ি টানাটানি। বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন অনেক মুহূর্ত এসেছে যখন যুদ্ধের চেয়ে বড় হয়ে উঠেছে যুদ্ধের নিয়ন্ত্রণ কার হাতে, এই প্রশ্নটি। আজকের মধ্যপ্রাচ্য ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে। গোলাছোড়া যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কে কখন থামাবে আর কে কাকে থামাতে পারবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন, তিনি যদি যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেন, ইসরায়েলও হামলা বন্ধ করবে। কথাটা শুনতে এমন যেন রাজনীতির মাঠে কোনো উঠতি নেতা, যিনি ভাবছেন প্রচুর ক্ষমতা তার, সে বললেই সবাই চুপ করবে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি কোনো সস্তা হিসেবের ধার ধারে না। এখানে প্রত্যেকের নিজের হিসাব, নিজের ভয়, নিজের স্বার্থ। ট্রাম্পের এই ঘোষণার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েল কি সত্যি আমেরিকার নির্দেশে যুদ্ধ থামাবে? কারণ একই সময়ের বাস্তবতা বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন যুদ্ধ থামার আগেই যুদ্ধকে আরও দীর্ঘ করার পথ খুঁজছেন। সম্পর্কের ভেতরের বাস্তবতা ভিন্ন। ট্রাম্পের ভাষায় ইসরায়েল খুব ভালো সতীর্থ, কিন্তু সতীর্থ আর নির্ভরশীল এই দুই শব্দের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। দীর্ঘদিন ধরে আমেরিকা ইসরায়েলের প্রধান সামরিক ও কূটনৈতিক ভরসা, অস্ত্র, অর্থ, আন্তর্জাতিক মঞ্চে রাজনৈতিক সুরক্ষা, সবকিছুর পেছনে ওয়াশিংটনের ছায়া। ফলে বাইরে থেকে দেখলে মনে হয় আমেরিকা চাইলে ইসরায়েল থামবেই, কিন্তু বাস্তবতা অনেক জটিল। ইসরায়েলের সামনে জাতীয় নির্বাচন, নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন যুদ্ধের ফলাফলের সঙ্গে জড়িয়ে গেছে। যুদ্ধ যদি অসমাপ্ত থাকে তিনি বলতে পারবেন লড়াই চলছে, তাই হাল ধরার জন্য আমাকেই দরকার। কিন্তু যুদ্ধ যদি মাঝপথে থেমে যায় তখন প্রশ্ন উঠবে, এত ধ্বংসের পর ফল কি? এই কারণেই তিনি বারবার ট্রাম্পকে বোঝাচ্ছেন এখন থামা যাবে না। এত দূরে এসে অভিযান অসমাপ্ত রাখা মানে রাজনৈতিক আত্মহত্যা। ওয়াশিংটনের এক বৈঠকে নাকি তিনি সরাসরি বলেছেন, আমরা অনেক দূর এগিয়ে এসেছি, এখন শেষ করতেই হবে। এই বাক্যটি শুধু সামরিক কৌশল নয়, রাজনৈতিক বাঁচা মরার ঘোষণা। ট্রাম্পের বক্তব্যে এক ধরনের অদ্ভুত দ্বৈততা দেখা যায়। একদিকে তিনি বলছেন তিনি থামালেই ইসরায়েল থামাবে, অন্যদিকে আগের বক্তব্যে বলেছিলেন যুদ্ধ শেষের সিদ্ধান্ত হবে যৌথভাবে। এখন প্রশ্ন, এই পরিবর্তন কি কৌশল নাকি বাস্তব চাপ? মার্কিন প্রশাসনের ভেতরের কিছু সূত্র বলছে ট্রাম্পের মধ্যে ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে। দীর্ঘ যুদ্ধ আমেরিকার অর্থনীতি, জনমত এবং সেনাবাহিনীর উপর চাপ তৈরি করছে। যুদ্ধ শুরু করা যত সহজ, সম্মান বজায় রেখে যুদ্ধ শেষ করা তত কঠিন। তাই তিনি এখন এমন এক অবস্থান তৈরি করতে চাইছেন যেখানে যুদ্ধ শেষ হলেও সেটি তার নিয়ন্ত্রণে হয়েছে এই ধারণা প্রতিষ্ঠা করা যায়। ট্রাম্প দাবি করছেন ইরান যুদ্ধ শেষ করতে মরিয়া। তিনি বলছেন ধারাবাহিক হামলায় তেহরান চাপে পড়ে গেছে, তাদের অবকাঠামো ধ্বংস হচ্ছে। কিন্তু একই সঙ্গে তিনি ইরানিদের সহনশীলতার প্রশংসাও করছেন, যা একেবারেই অস্বাভাবিক রাজনৈতিক ভাষা, যেন শত্রুকে একই সঙ্গে দুর্বল ও সম্মানযোগ্য হিসেবে তুলে ধরা হচ্ছে। এর মধ্যে কূটনৈতিক ইঙ্গিত আছে। যুদ্ধের শেষ ধাপ সাধারণত শুরু হয় তখনই যখন শত্রুকে পুরোপুরি ভেঙে পড়া নয়, বরং আলোচনায় বসার উপযোগী হিসেবে তুলে ধরা হয়। সবচেয়ে নাটকীয় অংশটি ঘটেছিল হামলার আগ মুহূর্তে। জনসম্মুখে ট্রাম্প বলেছিলেন সিদ্ধান্ত নিতে আরো 10 দিন থেকে 15 দিন সময় লাগবে, কিন্তু বাস্তবে হামলার পরিকল্পনা তখন প্রায় সম্পন্ন। এটি ছিল পরিকল্পিত বিভ্রান্তি। ফ্লোরিডার মার-এ-লাগোর এক বৈঠকে তিনি নাকি উপস্থিত লোক সংখ্যা দেখে ক্ষুব্ধ হন, সন্দেহ করেছিলেন তথ্য ফাঁস হতে পারে। রাগ করে ঘোষণা করলেন অপারেশন বাতিল। সবাই পেরিয়ে যাওয়ার পর তিনি ছোট একটি বিশ্বস্ত দলকে ডেকে নেন এবং সেই রাতে হামলার চূড়ান্ত অনুমোদন দেন। যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, তথ্য নিয়ন্ত্রণ দিয়েও লড়া হয়।
এই ঘটনাটি তার স্পষ্ট উদাহরণ। তবে যুদ্ধ বন্ধ কি আসলেই হচ্ছে, কারণ ভেতরে ঘটছে অন্য ঘটনা। যুদ্ধ যখন তুঙ্গে তখন সাধারণত সেনাবাহিনীতে স্থিতিশীলতা বজায় রাখা হয়, কিন্তু এবার ঘটছে উল্টো। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ হঠাৎ করেই মার্কিন সেনাবাহিনীর প্রধান রেন্ডি জর্জকে বরখাস্ত করেছেন। শুধু তিনি নন, আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা দায়িত্ব হারিয়েছেন। যুদ্ধের মাঝখানে এমন পদক্ষেপ প্রায় নজিরবিহীন, কারণ যুদ্ধের সময় নেতৃত্ব পরিবর্তন মানে কমান্ড কাঠামোয় ধাক্কা। এতে দুটি সম্ভাবনা তৈরি হয়: এক, প্রশাসন দীর্ঘ যুদ্ধের জন্য সেনাবাহিনী নতুনভাবে সাজাচ্ছে; দুই, ভেতরে গভীর মতবিরোধ তৈরি হয়েছে। পেন্টাগন কোনো কারণ জানায়নি, আর নীরবতা যত গভীর হয় সন্দেহ তত বাড়ে। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে মার্কিন বাহিনীর উপস্থিতি বাড়ছে। অভিজাত বাহিনীর হাজার হাজার সৈন্য পৌঁছাতে শুরু করেছে। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে প্রতিরক্ষা জোরদার করা হচ্ছে, কিন্তু সামরিক বিশ্লেষকরা অন্য সম্ভাবনাও দেখছেন। স্থল অভিযান যদি সেটি সত্যি হয়, তাহলে যুদ্ধ থামার বদলে নতুন পর্যায়ে প্রবেশ করবে। এখানেই ট্রাম্পের বক্তব্য আর সামরিক প্রস্তুতির মধ্যে বিরাট ফাঁক দেখা যায়। একদিকে তিনি যুদ্ধ শেষের কথা বলছেন, অন্যদিকে সেনাবাহিনী যেন দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের রাজনীতিতে যুদ্ধ প্রায়ই ক্ষমতার আয়ু বাড়ায়। ইতিহাস বলছে, নিরাপত্তা সংকটের সময় নেতৃত্ব পরিবর্তন কম ঘটে। নেতানিয়াহু জানেন, যুদ্ধ থামলে রাজনৈতিক হিসাব শুরু হবে। ব্যর্থতা, ক্ষয়ক্ষতি, আন্তর্জাতিক চাপ, সব প্রশ্ন একসঙ্গে ফিরে আসবে। তাই তার কৌশল সহজ: যুদ্ধকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে থামা মানেই অসমাপ্ত বিজয়। আর এই জায়গাতেই ট্রাম্প আটকে গেছেন। তিনি যুদ্ধ থামাতে চাইলে মিত্রকে হতাশ করতে হবে, আর যুদ্ধ চালালে নিজের প্রতিশ্রুতির বিপরীতে যেতে হবে। তাহলে আসলে নিয়ন্ত্রণ কার হাতে? বাইরে থেকে মনে হয় আমেরিকা নিয়ন্ত্রণ করছে ইসরায়েলকে, কিন্তু গভীরে গেলে দেখা যায় সম্পর্কটি পারস্পরিক নির্ভরতার। ট্রাম্প রাজনৈতিক সমর্থন দেন, নেতানিয়াহু যুদ্ধের বাস্তবতা তৈরি করেন। একজন থামাতে চাইলে অন্যজন এগোতে চান, ফলে যুদ্ধ যেন দুই নেতার ব্যক্তিগত রাজনৈতিক সময়সূচির মাঝে আটকে গেছে। তবে কথা হলো, যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত হলো সেই সময় যখন সবাই যুদ্ধ শেষের কথা বলে কিন্তু প্রস্তুতি নেয় আরো বড় সংঘর্ষের। আজ ঠিক সেই পরিস্থিতি। ট্রাম্প বলছেন তিনি থামলে যুদ্ধ থামবে, নেতানিয়াহু বলছেন শেষ না হওয়া পর্যন্ত থামা যাবে না। পেন্টাগন সেনাবাহিনী পুনর্গঠন করছে, মধ্যপ্রাচ্যে সৈন্য বাড়াচ্ছে। সবকিছু মিলিয়ে দৃশ্যটা অনেকটা ঝড়ের আগের মুহূর্তের মতো, যেখানে কথায় শান্তি কিন্তু মাটির নিচে জমছে বিস্ফোরণের শব্দ। সুতরাং প্রশ্নটি এখন আর শুধু যুদ্ধ কবে শেষ হবে নয়, প্রশ্নটি হলো যখন থামার ঘোষণা আসবে তখন কি সত্যি বন্দুক থামবে, নাকি সেটি হবে আরেকটি রাজনৈতিক বাক্য যার প্রতিধ্বনি শোনা যাবে কিন্তু যুদ্ধ চলতেই থাকবে। বিশ্ব এখন সেই উত্তরটির অপেক্ষায়।